এখনই তো সব নিজের দখলে নিয়ে নেওয়ার সময় দিল ভাই। আর কতকাল ছোট ভাইকে সামনে নিচু হইয়া থাকবেন? আপনিই তো শাহবাড়ির বর্তমান ভবিষ্যৎ সব। আমিরুল শাহ বিপাকে পড়লেন। এমনিতে অবস্থা বেগতিক, পাওনাদারের অভাব নেই, জমি জমা কম বিক্রি করেননি, সবার মুখ বন্ধ করার উপায় তো খুঁজতে হবে নাকি? নইলে নিজের তৈরি গর্তে নিজেকেই পড়তে হবে। সবটা সামলে নিতে একদিন সময় করে জমি জমা ভাগাভাগির কাজে বসলেন তিনি। সর্বপ্রথম সুবহান আলী শাহর কাছে ব্যবসার ভাগ চাইলেন। সুবহান আলী শাহ তাতে নারাজ হয়ে বললেন, আব্বা তোমারে ব্যবসার ভাগ দিতে নিষেধ কইরা দিছে। আগো আঙ্গ সসম্পত্তির অনেক ক্ষতি করছো তুমি, আর ক্ষতি করতে দিমু না। তাইলে আমি চলবো কেমনে? মুমিন চলবো কেমনে? সংসার তো আমগো আছে। তোমরা জমি জামা ক্ষেত খামারে দেখবার করো, আরতে গিয়া বউ ঘুরাঘুরি করো। যা লাভ হইব তা না হয় 3 ভাগ হইব। আমিরুল শাহ নারাজ হলেন। ভাগবাটোয়ারা তার পছন্দ নয়। শেষে কিনা ছোট ভাইয়ের অধীনে চলতে হবে। চাপা গর্জন দিয়ে বললেন, আব্বা এখন আর নাই। তোর ফেরিতে রাখবর চাচাই তোরে খুন করছে। তাই হ্যার নিয়মও আর এই বাড়িতে চলবে না। শাহবাড়ির বড় পোলা আমি, এখন থেকে আমি এই বাড়ির কর্তা। বড় পোলার কোনো দায়িত্ব পালন করছো জীবনে? সবসময় এই বাড়ির আর আব্বার সম্মান নষ্ট করছো। এখন তো আমার সন্দেহ হয় আব্বারে তুমি খুন করো নাই তো? আমিরুল শাহ চমকান, ভয়ে ঘেমে উঠে মুখমণ্ডল। সুবহান আলী শাহ যেন আরো নিশ্চিত হন। ঘৃণায় রিরি করে উঠে সারা দেহ। এই বিশ্বাস যদি সত্যি হয় তাহলে বড় ভাইকে তিনি ছাড়বেন না, তার জীবন জাহান্নাম বানিয়ে দিবেন। শেষমেশ সেই বৈঠকের সমাপ্তি ঘটে। আর কখনো এসব নিয়ে কথা বলেন না সুবহান আলী শাহ। মমিনুল শাহ নীরব দর্শক হয়ে বড় দুই ভাইয়ের ঝামেলা দেখেন, দুজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। এভাবেই দিন পার হয়। লোকে নানান কথা বলে, মাঝে মধ্যে চেয়ারম্যানের উপস্থিতি টের পাওয়া যায় বাড়িতে। সিরাজুল্লাহ চরিত্রে দোষ আছে, রূপে গুণে শাহবাড়ির মেয়ে বউদের মধ্যে নাসরিন মর্জিনাকে টেক্কা দেওয়া কঠিন। যে কারো দৃষ্টি সর্বপ্রথম এদের উপর এসেই পড়ে। তবে অহংকার জেদের জন্যই মর্জিনার কাজ ঘেঁষা বা কথা বলার দুঃসাহসও কেউ করে না। সুবহান আলী শাহর স্ত্রীর প্রতি কি আহ্লাদ! বাড়িতে সিরাজুল্লাহর বসবাস তার পছন্দ না। এ নিয়ে বড় ভাইয়ের সঙ্গে কম ঝামেলা হয়নি, শুধু হাতাহাতি হওয়াটাই বাকি ছিল। সেদিন ভরা পূর্ণিমার রাত, বিকেলে বড় জায়ের সঙ্গে নাসরিনের ঝগড়া হলো। ফরিদা নিজেই এসে বলেছিলেন, তোর জামাইরে বোঝা, তোর জামাইরে বোঝা, সব কি একলা একলা ভোগ করবি? মাগি, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে ভাল লাগে? নাসরিন নরম হলেও সোজা সাপটা নারী। শাড়ি ভাঁজ করতে করতে বললেন, আমি এসবে নাই। আমনের দেওর ভাইবা চিন্তাই সিদ্ধান্ত নিছে। সংসারের ভালা চাইলে নিজের স্বামীরে গিয়া বুঝান, বাড়ি থাইকা বাইরে খেদান। হ্যাঁ ভাইজান রে কান পড়া দিতাছে। ফরিদা রেগে গেলেন। মুখ টাইনা সিরা ফেলমু মাগি, আমার থেকে আমার ভাইয়ের উপরে দোষ চাপাস? মুখ সামলাইয়ে কথা কন। গালি আমিও দিতে পারি। আমনের ভাইয়ের চরিত্র দোষ আসে, তার লাইগা ঘর থেকে বাহির হইতে পারি না। নেড়ি কুত্তার লাহান জিভ বাহির কইরা পা তাইকা মাথা পর্যন্ত চাইয়া থাহে, দেখলেই গা ঘিন ঘিন করে। মেজাজ খারাপ করিস না, ছুড়ো লোক একটা। সব মিথ্যা বলেন, সব মিথ্যা। ভালো হইব না কিন্তু। আমনের ভালা হইব না। চোর স্যাচোর হঠাৎ বড় কিছু পাইয়া গেলে কি করব বুঝতে পারে না। এত লোভ কইরেন না, লোভ হইল পতনের মূল। কবে জানি আমনের ভাইয়ের স্যাঁচরা গোষ্ঠী রে আমি ঘাড় ধইরা বাড়ি থাইকা বাহির কইরা দিই। জ্বালাইয়া খাইতাছে, আমার পুত দুইডারেও একটু শান্তি দেয় না। ফরিদার গা জ্বলে উঠে গালিগালাজ করতে করতে ঘর থেকে বেরিয়ে যান। সে কথা কিভাবে যেন গিয়ে পৌঁছায় সিরাজুল্লাহর কান পর্যন্ত। রাতে ছেলে দুটোকে পাশের ঘরে ঘুম পাড়িয়ে বাইরে থেকে তালা দিয়ে নিজের ঘরে এসে খিলাটেন নাসরিন। আগে কখনো তালা দিতে হয়নি, কিন্তু শ্বশুরের মৃত্যুর পর থেকেই বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। সুবহান আলী শাহ বাড়িতে নেই, ব্যবসায়িক কাজের ব্যস্ততায় প্রায়শই ফিরতে রাত হয়। নাসরিন খান না, ঘুমান না, হারিকেন জ্বালিয়ে স্বামীর অপেক্ষায় ঘরে বসে থাকেন। বিকেলে ঝগড়ার পর রাতের বেলা দরজায় টোকা পড়ল। বাইরে থেকে ভেসে এলো ফরিদার কণ্ঠস্বর, নাজিরের মা, ও নাজিরের মা, দরজা খোল। কেন? আহা খোল না, রাগ কইরা থাকিস কেন বোন? রাগ কইরা থাকিস না বইন, তখন আমার মাথা ঠিক আসিল না, তই কি কইতে কি কই ফেলেছি। মাথায় খোমটা টেনে দরজা খুললেন নাসরিন। ফরিদা তাকে সরিয়ে দিয়ে ঘরে ঢুকে পড়লেন। আশেপাশে তাকিয়ে জিজ্ঞাসা করলো, সুবহানে কই? ফিরে নাই? না, পোলারা কই? ওই ঘরে ঘুমায়।
কথার মাঝখানে ভেতরে প্রবেশ করলেন সিরাজুল্লাহ। নাসরিন ভ্রু কুচকালেন, নারাজ কণ্ঠে বললেন, আপনি এইখানে কি দরকার? আপনি নাকি আমার চরিত্রহীন কইছেন, আমি নাকি আপনার দিকে কুনজর দেই, ভেরি কুত্তার লগেও তুলনা দিছেন। কথাটায় দুঃখ পাইছি ভাবি, তাই একটু সাক্ষাৎ করতে আইলাম। নাসরিন ফরিদার দিকে রাগত দৃষ্টিতে তাকালেন, বললেন, বাহির হন ঘর থেকে। এত রাইতে নাটক করতে আইছেন? সিরাজুল্লাহ আরো এগিয়ে এলেন। অধরে নোংরা হাসি, তা দেখে গা জ্বলে উঠল নাসরিনের। দরজার কাছে দেখা গেল চেয়ারম্যানকেও। নাসরিনের বুকটা ধক করে উঠল, অশনি সংকেত পেয়ে গেল যেন মস্তিষ্ক। আতাউর রহমান বললেন, আমিও ভাবির লগে দেখা করতে আসলাম। আমনের মতো তেজ খালি জাগা লগেই আমাদেরও একটু দেখান সেই তেজ। বাহির হন ঘর থেকে। চিল্লামু কিন্তু। আমার স্বামী যদি দেহে। কি করবো ওই বলদায়, হের কথা বাদ দেন, আগে আমিও আপনার তেজ দেখমু। কুত্তা কইছে, অথচ কুত্তার কামড় খাইবেন না, তা কেমনে হয়? আতাউর রহমান রাগ করলেন। আমি থাকতে তুই বেশি উড়স না। ফরিদা ঘর থেকে বেরিয়ে গেলেন। নাসরিনও তার পিছু পিছু বের হওয়ার চেষ্টা করেও পারলেন না। সিরাজুল্লাহ তার চুলের মুঠি ধরে আটকে দিলেন। আতাউর রহমান হেসে ঘর থেকে বের হয়ে যেতে বাইরে থেকে শিকল আটকে দিলেন ফরিদা। নাসরিনের রু কেঁপে উঠল, চিৎকার করে ডাকলেন, দরজা খুলেন বুবু, খুলেন কইতাছি। এইটা আপনি করতে পারেন না বুবু। আমি আপনার ছোট বইনের মতো। এই নোংরামি আল্লাহ সইব না। খুলেন কইতাছি, মাপ চাই বুবু। নিকৃষ্ট চরিত্রের অধিকারী ফরিদার কান পর্যন্ত সেই ডাক পৌঁছায় না। সিরাজুল্লাহ পৌষাজি হাসলেন, লুঙ্গি তুলে চুলের মুঠি ধরে থাপড়ালেন সদ্য যৌবনে পদার্পণ করা যুবতী নাসরিনের দুই গালে। নাসরিন কাচ্ছে, চিৎকার করছে, আকুতি মিনতি করে বলছে, আমার দুইটা পোলা ওই ঘরে ঘুমায়। আমি সারি কে ওগা আদর যত্ন করব? কে খাওয়াইব ওগো? আমনে দেওর একটু পর বাড়িতে আইয়া পড়ব। আমার সারা ওরা থাকতে পারে না। একটু মায়া করেন, সাইরা দেন ভাই, পায়ে পড়ি আমনে। আমি আমনের বইনের মতো। ও আল্লাহ। বইন? শরীর দুলিয়ে হাসলো পিশাচটা, শুনল না কিছু। চার দেয়ালের ভিতরে এক অসহায় নারীর শ্লীলতাহানি করে জানোয়ারের মতো খুবলে খুবলে তাকে খেলো, যেভাবে পারলো কষ্ট দিল। একসময় চিৎকার থামাতে নাক মুখ চেপে ধরে বিচ্ছিরিভাবে বলল, জামাইয়ের বেলা তো রস ঝইরে পড়ে, তখন তো কোনো শব্দ শুনি না, আমার বেলায় যত তেজ। ফরিদা বারান্দায় দাঁড়িয়ে শুনছেন সব। আশেপাশে মানুষের বসবাস কম। বর্তমানে যেখানে আমিরুল শাহর দালান উঠেছে, সেখানে পূর্ব ছিল সুবহান আলী শাহর মাটির ঘর। একসময় হঠাৎ সব চিৎকার হাহাকার থেমে গেল। জুল্লা কার্য শেষ করে উঠে বসলেন, কোনো সারা শব্দ না পেয়ে সন্দেহবশত নাকের কাছে আঙ্গুল নিতেই থমকে গেলেন। আমিরুল শাহ গভীর রাতে বাড়ি ফিরলেন। ফটক পেরিয়ে উঠোন পর্যন্ত পৌঁছাতেই মেজো ভাইয়ের ঘরের সামনে স্ত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে পথিমধ্যে থেমে দাঁড়ালেন। রাইতের বেলা একলা একলা এনে দাঁড়ায় রইছ কেন? প্রশ্ন করে এগিয়ে গেলেন তিনি। আশানুরূপ উত্তর পাওয়ার পূর্বে আচানক দরজা খুলে বেরিয়ে এলো সিরাজুল্লাহ। পরনে পোশাক নেই, লুঙ্গির অবস্থা বিপদসীমার কাছাকাছি। আতঙ্কিত গলায় বলল, বুবু, মাগি তো নড়ে সরে না, মইরে গেছে নাকি? উপস্থিত সকলে আটকে উঠলেন। ফরিদা দৌড়ে গেলেন ঘরে, তার পিছু পিছু এলেন আমিরুল শাহ। খাটের দিকে চোখ যেতে কিছু মুহূর্তের জন্য নিস্তেজ হয়ে গেল তার সারা দেহ। বস্ত্রহীন বিভৎস নারী দেহ পড়ে আছে বিছানায়। ভয়ার্ত চোখ দুটো খোলা, বেশিক্ষণ আর সেদিকে তাকিয়ে থাকতে পারলেন না তিনি। ঘর থেকে দৌড়ে বেরিয়ে বারান্দার মধ্যে গড়গড় করে বমি করে দিলেন। ফরিদা সেই দেহে চাদর টেনে দিয়ে নারী পরীক্ষা করলেন। হঠাৎ খাড়া থেকে বসে পড়লেন মেঝেতে। নিজের শরীরটাই বোধহয় ভয়ে অসাড় হয়ে আসছে। কম্পিত কণ্ঠে বললেন, এইটা কি করলি সিরাজ? শ্বাস চলে না, নারী কাম করে না। হেই তো মইরা গেছে, কি হইব এখন? আতাউর রহমানও ঘরে প্রবেশ করেছেন। কপালের ঘাম মুছে বললেন, আমি এইসবে নাই, ধরি নাই, ছুঁই নাই, দোষের ভাগিদারেও হমু কেন? তোমরা বুঝবা লও, গেলাম আমি। সিরাজুল্লাহ তাকে টেনে ধরে দাঁতে দাঁত পিষে বললেন, তুমি প্রত্যক্ষদর্শী, বিপদে ফালাইয়া এমনি তো যাইতে পারো না। বেশি লাফালাফি করতেছিল বাগি, কখন যে হইল, এখন এইটার ব্যবস্থা করো, আমি এইসব ঝামেলায় ফাঁসতে চাই না। আমিরুল শাহ পেট ধরে ঘরে এলেন। হুঙ্কার ছেড়ে বললেন, হ্যাঁ লোকে কি করছো তোমরা? মইরা গেছে মানে? আতাউর এনে কেন? সুভান কই? মেজো বউ, মেজো বউ।
আতাউর রহমান দীর্ঘশ্বাস ফেললেন। সব ঘটনা শুনে থম মেরে গেলেন আমিরুল শাহ। কেমন প্রতিক্রিয়া করবেন বুঝে উঠতে পারলেন না। সামনে দাঁড়িয়ে থাকা দুই ভাই বোনের দিকে তাকালেন। দুদিকে মাথা নেড়ে বিড়বিড় করলেন, এত নিষ্ঠুর খারাপ তারা হতে পারে না। ফ্যাল করে কিছুক্ষণ চেয়ে থেকে আচমকা গিয়ে চেপে ধরলেন স্ত্রীর গলা। কাল নাগিনি নারী হইয়া কেমনে করতে পারলি এটা? হায় আল্লাহ, এ কোন বেজন্ম ধইরা আনছিলাম বাড়ি, আমগো সব শেষ করে দিল। এই তুই কি করলি ফারিদা বানু? এই তুই কি করলি ফরিদা বানু? সিরাজুল্লাহ দুলাভাইকে টেনে বোনের কাছ থেকে সরালো, ধমকের সুরে বলল, চুপ থাকেন মিয়া, আপনি বুঝি ভালা মানুষ? সম্পদের লোভে পয়দা করা বাপরে জানোয়ারের মতো মারছেন। এখন ভালা মানুষই দেখেন, লাশের ব্যবস্থা করতে হইব। আতাউর, আমি ফাঁসলে কিন্তু সবাই লইয়া ফাঁস মুকইয়ে দিলাম। আমিরুল শাহ মাটিতে বসে পড়লেন। দেহখানা দুর্বল হয়ে যাচ্ছে, মাথা কাজ করছে না। এমন কিছু কখনো তিনি ভাবেননি। পাশের ঘর থেকে বাচ্চাদের কান্নার শব্দ ভেসে আসছে, চিৎকার করে ডাকছে। ফরিদা টেবিলের উপর থেকে চাবিটা তুলে নিয়ে বললেন, আমি গিয়া পোলাপাইন দুইটারে সামলাই, তোরা এর ব্যবস্থা কর। ভুল একটা হইয়া গেছে, এখন আর কি করার। বাইরে পা রাখতে খচখচ আওয়াজ শোনা গেল। ফরিদার ললাটে ভাঁজ পড়ল। শব্দের উৎস আন্দাজ করে ভিটের পেছন দিকে যেতেই অবাক হলেন। দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে মোতালেব আর তার স্ত্রী জমেলা। তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে চিৎকার করে তিনি ডাকলেন, সিরাজ, সিরাজ। সিরাজুল্লাহ দৌড়ে এলেন বাইরে। কিছু জিজ্ঞাসা করার আগেই মানুষ দুটোকে দেখে যা বুঝার বুঝে গেলেন। চেপে ধরলেন বয়স্কর ঘাড়। হুমকি স্বরূপ উত্তেজিত কণ্ঠে বললেন, কি দেখছস চাকরের বাচ্চা? এতক্ষণ ধইরা এখানে দাঁড়াইয়া মজা নিছস? তোরাও মরতে চাস? সবাইরে মেরে দিমু আজকে। ভয়ে নিচে বসে পড়লেন মোতালেব। জামেলা আকুতি মিনতি করে বললেন, কাউরে কিচ্ছু কমো না বাজান, সাইরা দেন আমাকে। এই বাড়িতে আমরা বহু বছর ধইরা কাম করি, কিছু কইরেন না। ফরিদা ফিসফিস করে ভাইয়ের কানের কাছে মুখ নিয়ে বললেন, হে করে কামে লাগাইয়া দে। একলগে এত কিছু করতে গেলে মাইন্ডসের সন্দেহ করব। পুলিশ আইব বাড়িতে, তার থেক্কা ওগো দিয়া খেলা শেষ কর। এরপর না হয় মুখ বন্ধ করা যাইব। বুদ্ধিটা সিরাজুল্লাহর পছন্দ হলো। খুনের দায় একা কেন বহন করবেন তিনি? সেই নিশুতি রাতেই বদ্ধ ঘরে সলা পরামর্শ হলো। আমিরুল শাহ চুপচাপ শুধু শুনলেন, কিন্তু নিজের দুর্বলতার শিকলে বাধা পড়ে অপরাধগুলো দেখে যাওয়া ছাড়া আর কিছুই করতে পারলেন না। মিথ্যা অন্যায় বড় খারাপ জিনিস। একবারের আশ্রয় নিলে পূর্বের বলা মিথ্যা অন্যায় ঢাকার জন্য বারবার একই পথ অবলম্বন করতে হয়। আমিরুল শাহ সেই গ্যারাকলেই পড়েছেন, যেখান থেকে বের হওয়ার আর উপায় নেই। নাজির নওশাদকে নানাভাবে ভুলিয়ে সামিউলের ঘরে নিয়ে ঘুম পাড়াচ্ছেন ফরিদা। তাই ঘটনাস্থলে আপাতত তিনি অনুপস্থিত। বাকিরা লাশটাকে বস্তাবন্দি করছে। কাপড় দিয়ে পেঁচিয়ে ভরার সময় বাইরে থেকে হাঁক শোনা গেল, নাজিরের মা, ও নাজিরের মা, কই গেলা? দাহ কত বলো ইলিশ আনছি, আজ তোমারে আমি ইলিশ রাইন্দা খাওয়ামু। কই গো? এক ডাকে যে নারী ঘর থেকে ছুটে চলে আসে, আজ আসে এলো না। ঘর থেকে সাড়া দিল না। সুবহান আলী শাহর অধরের হাসি মিলিয়ে যায়। দেরি হলো কি বউ রাগ করেছে? চিন্তিত হলেন তিনি। স্ত্রীকে কষ্ট দেওয়া তো দূরে থাক, সামান্য ধমকটুকু আজ পর্যন্ত দেননি তিনি। এত সুন্দর নম্র ভদ্র সাংসারিক মেয়েকে কি ধমক দেওয়ার প্রয়োজন আছে? মাঝটায় আগুন ছুঁয়ে বারান্দায় বেঞ্চে রাখলেন। ঘরের দরজায় হাত রাখতে ভেতর থেকে বেরিয়ে এলেন আমিরুল শাহ। আচমকা নিজের ঘরে বড় ভাইকে দেখে অবাক হলেন ভদ্রলোক। প্রশ্ন ছুড়লেন, তুমি এই ঘরে কি করো? নাজিরের মাই কই? কি উত্তর দেবেন বুঝে উঠতে পারলেন না আমিরুল শাহ। শোনা গেল সিরাজের কণ্ঠস্বর। ভাইকে সরিয়ে ভিতরে প্রবেশ করলেন সুবহান আলী শাহ। হারিকেনের হলদে টিমটিমে আলোয় সবটা পরিষ্কার। সিরাজ আতর মিলে প্রবল চেষ্টায় চটের বস্তায় বন্দি করছে একটি নারী দেহ। হাত থেকে টর্চ লাইটটা মাটিতে পড়ে গেল। স্ত্রীকে চিনতে অসুবিধা হলো না সুবহান আলীর। দৌড়ে গিয়ে অবস্থাতেই চাপড়ে ধরলেন। দেহটা হয়তো খানিকটা দোলাচল খেয়ে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে নিস্তেজ প্রাণহীন মুখের দিকে তাকিয়ে ডাকলো, নাসরিন, আমার নাসরিন, কি হয়েছে তোমার? ও বউ, এমনতে তাকে আর রইছ কেন? আমার নাসরিনের কি হয়েছে? ও কথা কয় না কেন? ওর শরীরের কাপড় কই? ওর লগে কি করছো তোমরা? এক নাগারে প্রশ্ন করছেন, ডাকছেন তিনি। কিছু সময়ের ব্যবধানে শান্তশিষ্ট লোকটা হয়ে উঠলেন উদ্ভ্রান্ত পাগল প্রায়। তবুও নাসরিন উঠল না, নড়ল না। আতঙ্কিত খোলা চোখ দুটো কেউ বন্ধ করার প্রয়োজন মনে করল না। সিরাজুল্লাহ বিশ্রী ভঙ্গিতে বললেন, সুন্দর একটা মায়া মানুষ আমনে একলাই ভোগ করবেন? আমিও একটু চাইছিলাম স্বাদ নিতে, কিন্তু মইরা গেল। আমার ছোঁয়া এত খারাপ। সাথে নোংরা গালি দিয়ে গা দুলিয়ে হেসে উঠলেন সুবহান আলী শাহ।
থমকে গিয়ে মাথা তুলে তাকালেন। নাসরিন নেই। নাসরিনের গায়ে পরপুরুষের স্পর্শ লেগেছে, ভাবতে পারলেন না। ভাবার শক্তিটুকু দেহে পাচ্ছেন না। যখনই মস্তিষ্কে ধরা দিল তার প্রিয় নারী, তার ভালোবাসা, তার জীবন সঙ্গিনীর উপর দিয়ে ভয়াবহ পৈশাচিক কিছু বয়ে গিয়েছে, সে আর এই পৃথিবীতে নেই, তখনই ভয়ঙ্কর হয়ে উঠলেন তিনি। ঝাঁপিয়ে পড়লেন অধময় জানোয়ারের উপর। শক্ত হাতে ঘুষি মেরে রক্তাক্ত করে ফেললেন মুখমণ্ডল। মাটিতে ফেলে দিয়ে উপরে বসে গলার টুটি চেপে ধরে বললেন, চোরের বাচ্চা, বান্দির বাচ্চা, আমাদের বাড়িতে থাইকা আঙ্গ খাইয়া পইরা আঙ্গ লগে দোকা। তুই এই নোংরা হাত দিয়ে আমার নাসরিনকে সুইছস। তোরা আমি খুন করমু কুত্তা। তোগো সবার মুখোশ খুল্লা দিমু। আমার নাসরিন। দুর্বল দেহে কি শক্তি তার, কেউ ছাড়াতে পারল না। ভারী কণ্ঠে বললেন, ভাইজান, তুমি কেমনে পারলা? তোমার কষ্ট হইল না? নিজের রক্তের লগে বেমানি কেমনে করলা? ভাইজান, আব্বারে খুন করলা, এখন আবার আমার নাসরিনকে। চিৎকার করে কেঁদে উঠলেন তিনি। আমিরুল শাহ দরজায় হেলান দিয়ে নীরবে দাঁড়িয়ে রইলেন শুধু। আজ তার কিছু বলার নেই, কিছু ভাবার নেই। লোকটা আসলে বেঈমান, লোভী। সোবহান আলীকে এক চুল সরাতে না পেরে আতাও সরে গেলেন। সিরাজুল্লাহ শ্বাস প্রায় বন্ধ হয়ে এসেছে। পায়ের গোড়ালি মাটির ঘর্ষণে ছিলে রক্ত বের হচ্ছে। ঠিক তখনই শক্ত কিছু জোরে আঘাত করলো শক্তিশালী লোকটার মাথায়। সোবহান আলী শাহ ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়লেন। মাটি ভিজে উঠল রক্তে। সিরাজুল্লাহ গলা ধরে উঠে বসলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, কি জোর এই বলদার গায়ে! এত রাগ করার কি আছে? দুনিয়াত কি বউয়ের অভাব? সামনে তাকাতেই চমকালেন। দাঁড়িয়ে আছে মমিনুল শাহ, হাতে কাঠের পিঁড়ি। বিরক্ত হয়ে বললেন, ভুল না হয় একটা কইরেই ফালাইছি, তার লাগিয়া এখন তব সবারই দেখে ফালাইতে হইব, সাক্ষী দিতে হইব। সমস্যা কি বাপ? লাশ গুম করার পর আইলে কি হইতো? তোর বউয়ের লগে তো কিছু করি নাই, এত জঞ্জাল এখন আমি কেমনে সাফ করবো? মমিনুল শাহ মৃদু হাসলেন। আমি এর চেয়ারম্যান ভাই আসছি না, আপনাকে লাগে এটুকু সহযোগিতা না হয় কইরাই দিমু। তুই করবি? তোর ভাবির লগে এমন করলাম, হের পরেও কি এর ভাবি, আগে নিজের ফায়দা। আমি তো সবসময় বড় ভাইজানের পক্ষের লোক, তো একটা শর্ত আছে, আবার ব্যবসার ভাগ আমার লাগবো। শাগও সবকিছুর অর্ধেক অর্ধেক, অর্থাৎ 2 ভাগ হইব। আমিরুল শাহ অবাক চোখে ছোট ভাইকে দেখছেন। আজ তিনি টের পাচ্ছেন বাবার কথাই সেদিন ঠিক ছিল। বাবার মতো আসলেই তিনি মানুষ চেনেন না। এই যে এত এত ভয়ানক অমানুষের সঙ্গে বসবাস করতে করতে কখন যে নিজেও অমানুষ হয়ে গেলেন, তাও কি বুঝতে পেরেছিলেন? সামান্য লোভে পড়ে কি অন্যায় করে ফেললেন? সেই অন্যায় ঢাকতে আরো কত অন্যায় যে করতে হবে। অথচ সেদিন পিতার কথা শুনলে হয়তো আজ এখানে তাকে দাঁড়িয়ে থাকতে হতো না। বললেন, সুভান এত সহজে কি সব সাইরা দিব? বাঁচলে তো ছাড়বো। মমিনুল শাহর হাসি চওড়া হলো। আতাউর যেন তার কথাটা বুঝে গেলেন। বললেন, চুপসে গেলেন তিনি। আমি এইসবে নাই, তোগো লাগে আয় আয়, আমার ভুল হয়েছে। তাহলে তাহলে গদি হইলা যান। গ্রামের মানুষরে এমনি উস্কানি দিব না, আজকার কথা কইয়া দিব। আপনার আব্বা জানলে কি হইব জানেন তো? শাহাদের অর্থবিত্তের অভাব নেই, এদের বিরুদ্ধে গেলে নিজেরই ক্ষতি। সিরাজুল্লাহ হেসে বললেন, তোরে তো আমি এতকাল বলদাও ভাবছিলাম, কিন্তু তোর গাটে গাটে বুদ্ধি রে মুমিন। মমিন কিছু বললেন না। সেই রাতে সবার চোখের আড়ালে শাহবাড়িতে হয়ে গেল মস্ত বড় সব অপরাধ। অথচ কেউ টের পেল না, জানলো না। এক নারী সতীত্ব হারানোর গল্প, দুঃখ, লাঞ্ছনা। কেউ জানলো না কত কষ্টে নিয়ে পৃথিবী থেকে এসে চিরবিদায় নিয়েছিল। জানলো না স্ত্রীকে হারিয়ে মৃত্যু যন্ত্রণা সহ্য করে দীর্ঘ বছর বেঁচে থাকা এক পুরুষের কথা, যে ছলনার শিকার হয়েছিল নিজের আপদ মানুষদের দ্বারায়। পুরনো স্মৃতি মনে করে বৃদ্ধা হাউমাউ করে কেঁদে উঠলেন। শাড়ির আঁচলে মুখ গুজে কাঁদলো। দূরে বসে থাকা পুত্রবধূ। ভয়ানক কিছু শোনার জন্যে নাজির নিজেকে প্রস্তুত করে এখানে এসেছিল, কিন্তু এতটা ভয়ানক হবে এমনটা কল্পনা সে কোনোদিনও করেনি। পাশে বসে থাকা উদাস নওশাদের চোখেও অশ্রু, মুখমণ্ডলে বেদনার ছাপ। বোঝ হওয়ার পর থেকে যে মাকে সে ঘৃণা করে এসেছে, সেই মায়ের সাথে হওয়া অন্যায়ের কথা জানতে পেরে নিজের উপরই জন্মালো তার চরম ঘৃণা। নওশাদ বুক চেপে কান্না জড়ানো গলায় বলল, আমি বিশ্বাস করি না এই কাহিনী। কেমনে কি ওরা আমাদের মাকে? এই কথা জড়িয়ে যায়, এলোমেলো হয়ে একসময় থেমে যায়। নওশাদ কিছু বলার মতো অবস্থাতে সে নেই। নাজির জিজ্ঞাসা করল, তারপর কি হইছে? আমার আম্মার কবর কই? আপনারা জানেন নিশ্চয়? বৃদ্ধা দুদিকে মাথা নাড়িয়ে বললেন, কবর দেয় নাই, সেই রাইতেই বস্তায় ভৈরা নদীতে ভাসাইয়া দিছে। তোমাগো আব্বারে কুপাইয়া ওইখানেই ফালাইয়া রাইখা গাইছিল। হ্যাঁ রো সেই দিন মরার কথা আসিল, কিন্তু ভাগ্যে হয়তো আসিলা অন্য কিছু।
আমাকেও কিচ্ছু করার আসিল না। 3টা পোলা আমাকেও, লগে 2 জামাই বউ। হেগো কথা না শুনলে আমাকেও হয়তো ওই দিন এই হালই হইতো। আমার স্বামী অনেক আফসোস আর অপরাধ বোধ লইয়া মরছে। মরার আগেও আমার হাত ধইরা কানছে, পারলে তারে মাফ কইরা দিও। কেউ জানলো না? কেউ না? অপরাধ করা এত সহজ? সেই লাশও কারো চোখে পড়লো না? পুলিশ তদন্ত করলো না? কেডাই জানাবো? সাহাবাড়ি বিশাল বড়, ভিতরে চিল্লালেও শব্দ বাহির যায় না। লাশ ভাসলেই কি, তখন দেশে ঝামেলা চলতেছিল। রোজই কেউ না কেউ মরে। নদীর পাড়ে কঙ্কাল মরা মানুষ ভাইসা উঠে। পানি খাইয়া হয়তো লাশে পছন্দ ধরছিল, কেউ হয়তো পাইছে, দাফন করছে, আবার নাও করতে পারে। পাল্লায় হেলান দিয়ে চোখ বুঝলো নাজির। কোন দিয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা অশ্রু। তার মা কত কষ্টই না করেছে, অথচ কেউ জানলো না, কেউ তার জন্য দোয়া করলো না। সে দীর্ঘ 21 বছর বাঁচলো ঘৃণায়। তাদের মা হারা করলো কারা? যাদের সে আপন ভেবেছিল, বিশেষ করে সেই ফরিদা, যাকে সে ঠাঁই দিয়েছিল নিজ মাতৃস্থানে। এত বছর ধরে এত অভিনয় কিভাবে করে গেল ওই মহিলা? কি নিখুঁত সেই অভিনয়! কাচের দেয়ালের মতো সব বিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নওশাদ কাঁপছে। 2 দিন আগে সে নিজের ভালোবাসার মানুষকে হারিয়েছে, আর আজ মুখোমুখি হয়েছে ভয়ানক সত্যের। কাঁপতে কাঁপতেই বলল, ওদের আমি খুন করব, খুন। ভাই ভাই, ওরা কিভাবে করতে পারলো এসব? জানো, আমি মাকে অনেক ঘৃণা করেছি। আল্লাহর কাছে বিচার দিয়েছি, আব্বার কাছে যাইনি। কারণ চাচা বলেছিল তার জন্য নাকি আব্বা নিজে দায়ী। অথচ ওরা আমাদের আব্বা আমাকে কষ্ট হয়নি একটু? নিজের আপন ভাইকে কিভাবে? নাজির উত্তর দেয় না। সে জানতো চাচারা তাদের ত্যাগ করেছিল, দুঃসময়ে পাশে থাকেনি, তাই তাদের সে ঘৃণা করত। কিন্তু এখন ঘৃণার পরেও কি আর কোনো শব্দ আছে? বৃদ্ধা নাক টেনে বললেন, মাফ কইরো বাজান, আমরা কিচ্ছু করিতে পারি নাই। এই জায়গায় সপ্তাহ খানেক পরেই পলাইয়া আইছিলাম, তবুও নিস্তার পাই নাই। কত যে হুমকি ধামকি দিছে, তার থাইকা বাঁচতেই মুখ বন্ধ কইরা রাখছিলাম। কিন্তু মনে রাখো, দুনিয়াতে ওরা যা করছে সব কিছুর বিচার আল্লাহ করব। অভিশাপ লাগবো ওকো গায়ে। একসময় ওই বাড়ি থেকে বেরিয়ে এলো নওশাদ। ছেলেটা বাচ্চাদের মতো মুখ করে কাঁদছে। কাঁদছে না শুধু নাজির, ভেতরে তার ঝড় বইছে। সব সত্য এখন তার সামনে উন্মোচিত। এত এত সত্য আর দুঃখ সে বহন করবে কিভাবে? নওশাদকে সঙ্গে আনার উদ্দেশ্য একটাই, সত্যটা জানানো। নওশাদ এখনো বিলাপ করছে। নাজির তাকে একটা মানবহীন ফাঁকা স্থানে নিয়ে বসালো, পানি এনে খাওয়ালো, 2 কাঁধ চেপে ধরে পড়ল, এই বিষয়ে কাউরে কিছু কইও না, নিজেরে সামলানো সাত। ওরা আমাদের আব্বা আমার জীবন শেষ করে দিয়েছে, তাদের খুন করেছে। তারপরেও তুমি নিজেকে সামলাতে বলছো? তো কি করবি? ওদেরকে খুন করব আমি, সবাইকে সত্যটা জানিয়ে দেব। পারবি খুন করতে? নিষ্প্রিয় দৃষ্টিতে তাকায় নওশাদ। নাজির বলে, ওরা আমগো দাদারও মারছে, দোষ চাপাইছে আকবর মেয়ের উপরে। হুশিয়ার নসার, উপরে আল্লাহ আর নিচে আমরা ছাড়া আমগো আর কেউ নাই। কেউ আমগো আপন নাই ভাই। আমগো পথ থেকে সরে দিত ওগো সময় লাগবো না। কি করবি তুই? ওরা একলা না, ওরা 2 ভাই এক লগে। ওগো পোলারা আমগো চাচাতো ভাই হইলেও আমগো বিরুদ্ধে যাইতে সময় লাগবো না। চেয়ারম্যান আছে, হের ক্ষমতা কম। সিরাজুল্লাহরও 2 পোলা, যারা আমাকে বাপ মা দাদারে মাইরা দামা চাপা দিতে পারে, মাস্টার বাড়ির উপরে সমস্ত দোষ চাপাই দিতে পারে। তাহলে কি আমাকে 2 আগাছা উপরানোর ব্যাপার? তাহলে সব জেনেও চুপ থাকবো? ওদের সঙ্গে ভালো ব্যবহার করব? হ, করতে হইব। ওরা পারলে আমরা কেন পারবো না? বাড়ি ফিরেই ঘরে গিয়ে খিল আটল নওশাদ। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে তখন। ফরিদা বন্ধ দরজার দিকে তাকিয়ে নাজিরকে জিজ্ঞাসা করলেন, 2 ভাইয়ে মিলা কই গেছিলি? উত্তর না দিয়ে মহিলার মুখের দিকে তাকিয়ে রইল নাজির। কি স্নিগ্ধ সেই মুখখানা, চোখ জোড়ায় খেলা করছে কৌতূহল। অথচ এই নারী তার মায়ের ঘরে পরপুরুষ ঢুকিয়ে নষ্ট করেছিল মায়ের সতীত্ব। এই নারীও তার মায়ের খুনি, পিতার অচলাবস্থার জন্য দায়ী। নাজিরের বিশ্বাস করতে কষ্ট হয়। সে জানতো এই মহিলা বাইরে ভালো মানুষই দেখালেও পুরোপুরি ভালো নয়, কিছুটা স্বার্থপর বটে। কিন্তু তাই বলে চুপচাপ ঘর থেকে পোশাক এনে এই গোসল সেরে আসে নাজির। তার প্রতিক্রিয়াহীন আচরণে ফরিদা অবাক হন। বেশ কিছুক্ষণ সেখানেই ঠায় দাঁড়িয়ে থেকে চলে যান ঘরে। গোসল সেরে ঘরে ফিরতে তাকে দেখে মুখ ফুলিয়ে মিশ্রি বলে উঠল, আজকেও আপনার ফিরতে দেরি হয়েছে।
স্ত্রীর সঙ্গে রসিকতা করার মতো অবস্থায় ছেলেটা নেই, তাই বেছে নিল নীরবতা। তাকে আপাদমস্তক দেখে মিস্ত্রি পুনরায় জিজ্ঞাসা করলো। মন খারাপ? এবারও উত্তর না পেয়ে হতাশ হলো সে, নারাজ হয়ে বলল। যেন কথা বলতে হবে না, খেতে আসুন। আপনার কথা মতো আজ কচু শাক আর পাঙ্গাস মাছ ভুনা করেছি। তবে রান্নায় সাহায্য করেছিল ছোট চাচি। খেয়ে বলবেন কেমন হয়েছে। নাজির তার হাত টেনে ধরে পাশে বসালো। কিছুক্ষণ ওই অভিমানী মুখখানায় তাকিয়ে থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। এই চুপ থাকো বউ। স্বামীর কথা মেনে নিল মিস্ত্রি। লোকটার যখনই মন খারাপ থাকে তখনই চুপ থাকে, তাকে জড়িয়ে ধরে মিস্ত্রি তা জানে, তাই পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল। আমার স্বামীর সব মন খারাপ ভালো হয়ে যাক, সব বিপদ দূর হয়ে যাক, আল্লাহ হেফাজত করুন। দুঃখের মাঝেও নাজিরের অধরে মৃদু হাসির দেখা মিলল। তার ছোট্ট বউটা তাকে মানসিক প্রশান্তি দিচ্ছে। নাজির তো এমন কাউকে জীবনে চেয়েছিল। বেশ কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল নাজির। মিস্ত্রি উঠে দাঁড়ালো, যেতে যেতে বলল। খাবার বাড়ছি, আসুন। না খেলে শরীরে শক্তি হবে কি করে, কাজ করবেন কি করে? নাজির সঙ্গে সঙ্গে কিছু বলল না, শুয়ে পড়ল বিছানায়, চোখ বন্ধ করে বলল। ভাল লাগছে না, পরে খামু। ভাইয়া খাবেন না? ক্ষুধা লাগলে খাইব, ডাইকো না। মিস্ত্রি আর কথা বাড়ালো না, দরজা চাপিয়ে চলে গেল ঘরের বাইরে। নওশাদকে বলার পরেও এই ভিটেতে সে আর আসেনি, তাই বাবার ঘরটাকে এখন খাবার ঘর হিসেবে ব্যবহার করছে তারা। আমিরুল শাহ চেয়ারে বসে পা দোলাতে দোলাতে হুক্কা টানছেন। আজকাল বাড়ি থেকে দিনের বেলা তেমন একটা বের হচ্ছেন না। নিজের ভাগের সমস্ত কাজ ছেলেদের উপর চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে আছেন। সন্ধ্যা হলে শুধু বাড়ি থেকে বের হন, তদারকি করেন সবকিছুর। পানের বাটা নিয়ে ফরিদা এসে বসলেন কিছুটা দূরে, মুখ বিকৃত করে বললেন। এইসব খাইয়া কি স্বাদ পান? হুদাই রোগ শোক দাই কানা। তুই তো খাস না, তারপরও রাত বিরাইতে খুব খুব কইরা কাশস কেন? ঠান্ডা লাগছে। তোর ভাই কই? দুদিন ধরে দেখি না, হুট কইরা গায়েব হয়ে যায় কে? সুহেলরাও তো দেখি না। হেই দিন আতকার উপরে গিয়া নাজির তারে যেমন চড় মারলো, কেমনে আইব? গায়ে হাত তোলা ওর স্বভাব হইয়া দাঁড়াইছে। ঠিকই করছে, মাইনসের বউয়ের মেয়ে এত নজর যায় কেন? একবারে বাপের মতন হইছে। তবে গোষ্ঠীর সবাই কি এমন নাকি? মুখ সামলান, বংশ তুইলা কথা কইবেন না। 100 বার কমো, কি করবি? ঠিক মতো তো খাইতে পাইতি না, আমার বৌদলতে সুখ দেখছস। আমি আর আমার ভাই না থাকলে আমনের অবস্থাও এমনিই হইতো। আমার বৌদলতে সুখ দেখছস, অন্তত সুখে শান্তিতে থাকতাম, তখন লইয়া আজ আমরা এই অবস্থা। এখন আমার ফোলা দুইটার উপরে খারাপ ছায়া না পড়লেই হইল। ওরা সারা জীবন মিলমস থাকুক। কয়দিন ধইরা নাজিরের জানি কি হইছে, ঠিক মতো বাড়িতে থাহে না, কারো লাগে কথা কয় না। বাপ মরার পর সংসার আলাদা করছে। আইজ আবার সকাল সকাল ভাইরে লইয়া জানি কই গেছিল, কিছুক্ষণ আগে ফিরছে। শিখাও নাই কিছু? জিগাইছিলাম কিন্তু উত্তর দেয় নাই। কেমন কইরা জানি চাইয়া থাইক্কা গেল গা। নওশাদ তো আইয়া দরজায় খিল দিছে। জিগায় নাই কিছু? ওর কথা বাদ দাও, বাপের মতোই দুর্বল অসলমান। ওর কথা বাদ দাও, বাপের মতোই দুর্বল অসলমান। সুবান সব সময় আব্বার উপরে নির্ভরশীল আছিল, আর ওই নাজিরের উপরে। কয়দিন আগে তালাক হয়েছে, তার দুঃখও তো আছে। আমার ডর নাজিরে লইয়া। দিন দিন যেই উন্নতি ওর হইতাছে, খামার যেমনে চলতাছে, বিয়ার পর তো আরও বদলাইয়া গেছে। আমার কথা শুনে না, টেহা পয়সা লইয়াও কথা কয় না। মাস্টার বাড়ির বুইড়া কান পড়া দেয় না তো। নাজিরের কান পরা দেওয়া সহজ না, নাজিরের কান পরা দেওয়া সহজ না, আর দিলেও কি করবে হয়? আসল ঘটনা তো জানতে পারবে না। আকবর মিয়াই নিজেই কি জানে? প্রমাণ আছে কিছু? ফরিদা মাথা নাড়ালেন, তবুও মন থেকে ভয় সরে না। অসৎ মিথ্যুক মানুষেরা কখনো নিশ্চিন্তে থাকতে পারে না। অতীত কুকর্ম ফাঁসের ভয় সর্বদা তাদের তাড়া করে বেড়ায়। নারিকেল পাতার মাদুর ছেড়ে এখন কাঁথা সেলাইয়ের কাজ ধরেছেন মর্জিনা। কদিন পর থেকে ঠান্ডা পড়বে। সব সময়কার মতো গ্রামে ঠান্ডা পড়ে একটু বেশি, তাই নিজের বেশ কয়েকটা পুরনো শাড়ি একযোগে করে প্রথম ধাপে সেলাই শেষ করে এখন দ্বিতীয় ধাপে নকশা করছেন তিনি। মিস্ত্রি এসে পাশে দাঁড়ালো। একা একা তার ভালো লাগে না, ছটফট করে মন। উকি দিয়ে দেখে বলল। আমার মাও ভালো কাঁথা সেলাই করতে পারে। আর তুমি তুমি পারো না? না, আমি নকশা করতে পারি। সুই সুতা ভর্তি কাঠের বাক্সটা এগিয়ে দিয়ে বসার জায়গা করে দিলেন মর্জিনা। নিজের কাজ জারি রেখে বললেন। দেখি কত নকশা পারো। মিস্ত্রি পিড়ি টেনে বসলো, শুয়ে সুতো ভরে শুরু করলো কাজ। মর্জিনা আশেপাশ লক্ষ্য করে গলার আওয়াজ নামিয়ে জিজ্ঞাসা করলেন। তোমার দেওর আর জামাই কই গেছিল? একটা কাজে। কোন কামে?
মিস্ত্রি জানে না, তবুও মিথ্যের আশ্রয় নিল। জানে না বললে মহিলা মনে করতে পারে তার গুরুত্ব স্বামীর কাছে নেহায়েত কম। বলল, কি কাজ আবার যা তিনি সব সময় করেন? সার, বীজ আর কীটনাশক আনতে গিয়েছিলেন। ভাইয়ার মন খারাপ তো, তাই তাকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। ও, তোমার জায়ের খবর কি, জানো কিছু? না, কখনো জিজ্ঞেস করিনি। নাজির কই? শরীর খারাপ নাকি? এমনিতে তো এক জায়গায় স্থির বইয়া থাকতে পারো না। সারাদিন বাড়ির বাইরে থাকা একটু ক্লান্ত, তাই ঘুমায়। মর্জিনা প্রসঙ্গ বদলায়। এই বাড়ির পুরুষ মানুষ গো, কখন কি হয় আল্লাহ জানে। আমার ঘরে 2টা পাড়া আছে, তাড়াতাড়ি বিয়া দিতে পারলে বাঁচি। এই মাসটা খালি যাওক, যেমনেই হোক ঘরে বউ তুলমু। একলা একলা আর কয়দিন। এখন নাতি নাতনি লইয়া গুইরা বেড়ানোর বয়স। বিয়ে না ঠিক করেছেন? তা তো করছেই, এরপর থেইকাই তো শুরু হয়েছে পাড়ার বাপের ব্যস্ততা। ভুল করে হেসে ফেলল মিস্ত্রি। মর্জিনা মুখ বাঁকিয়ে বললেন, এখন হাসি আইব। আমার জায়গায় যেদিন আইবা সেই দিন বুঝবা। তাই কই, পোলাপাইন এখনই নিয়া ফেলাও। এইটাই মা হওয়ার সঠিক সময়। তোমার বয়সে জানি কত? মিস্ত্রি লজ্জায় মাথা নুইয়ে নিল। মিনমিন করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।